হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ডাব্লিউডাব্লিউই অন্যতম একজন সুপারস্টার সিজারু সম্পর্কে জানবো। ডাব্লিউডাব্লিউতে তার ক্যারিয়ার কেমন ছিল এবং ডাব্লিউডাব্লিউ কিভাবে তাকে অবহেলা করেছিল বা তার ক্যারিয়ার ধ্বংস করেছিল, এগুলো সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো কথা বলবো না, একটু চলে যাবো একদম মূল ভিডিওতে। তো সিজারু ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ার শুরু হয় 2012 সালে। তবে তার আগে তিনি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট রেসলিংয়ে, স্পেশালি রিং অফ অনার, পিডব্লিউজি, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে তিনি রেসলিং খেলেন। তো সেখান থেকে তার মূলত সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তার পরিপ্রেক্ষিতে ডাব্লিউডাব্লিউ তাকে কন্ট্রাক্টের মধ্যে নেয়। তো ডাব্লিউডাব্লিউর প্রথম দিকে তাকে মোটামুটি ভালোই পুশ দিয়েছিল। তিনি ইউএস টাইটেল জিতেছিলেন। ইভেন রেসলম্যানিয়া 30-এ তিনি তার যে শক্তি বা পাওয়ার, এটা তিনি দেখান। বিগ শোকে এলিমিনেট করে বিগ শোকে তিনি একদম উঁচু করে ফেলেছিলেন। তো এটা দেখে পুরো রেসলিং ইউনিভার্স একদম অবাক হয়ে গিয়েছিল আর কি। তো এইভাবে তার প্রথম দিকে চলতে থাকে, কিন্তু পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ তার সমস্যা শুরু করে তার দিকে। প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ তাকে একসময় পুশ দিত বা একসময় নিচে নামিয়ে নিত, অর্থাৎ স্টার্ট অ্যান্ড স্টপ পুশ। এই সমস্যার মধ্যে তিনি সিজারুকে পড়েছিল আর কি। ডাব্লিউডাব্লিউ তাকে এই সমস্যার মধ্যে নিয়ে আসছিল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সিজারুকে খুব কম সময় রিংয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, বিভিন্ন ফিউডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল না। কিন্তু এটা সত্ত্বেও ফ্যান সাপোর্ট ছিল তার অনেক বেশি। আমি এরকম খুব কমই দেখেছি সিজারু রিংয়ের মধ্যে আসছে, ফ্যান সবসময় তাকে সাপোর্ট করেছে, সবসময় তাকে চিয়ার্স করেছে, কখনো তাকে বু দেয়নি। তো এই জিনিসটা ডাব্লিউডাব্লিউ নিতে পারে নাই, তারা বুঝতে পারে নাই। ইভেন ভিন্স ম্যাকম্যান একটা ইন্টারভিউতে সিজারু সম্পর্কে বলেছিল যে সিজারের মধ্যে কোনো একটা কমতি আছে, যেটার কারণ তিনি ফ্যানদের সাথে বা অডিয়েন্সের সাথে কানেক্টেড হতে পারছেন না। এই মন্তব্যের মাধ্যমে মূলত ফ্যান্স বা রেসলিং ইউনিভার্স বুঝে গিয়েছিল যে ডাব্লিউডাব্লিউ সিজারু সম্পর্কে কেমন মনোভাব রাখে, তার সম্পর্কে কেমন চিন্তা ভাবনা। তো এখান থেকে তার অবহেলার ব্যাপারটা প্রকাশে আসে রেসলিং ইউনিভার্সের সাথে। যদি আমরা সিজারুর যে অ্যাচিভমেন্ট এগুলো নিয়ে চিন্তা করি, তাহলে তার অ্যাচিভমেন্টের মধ্যে ট্যাগ-টিম ডিভিশনই সবার আগে আসে। স্পেশালি শেমাসের সাথে তার দ্য বার ট্যাগ-টিম গ্রুপ, টাইসন কিড, নাকামোরার সাথে তিনি ট্যাগ-টিম ম্যাচ খেলেছেন। এবং ট্যাগ-টিমে তিনি সবসময় অনেক ভালো করতেন। তার যে মুভগুলো, কারিশমাগুলো, তিনি যেই ব্যক্তি বা যেই রেসলারের সাথে ট্যাগ টিম গড়ে তুলতেন না কেন, তারা দুজনে মিলে অনেক ভালো একটা ম্যাচ উপহার দিত। এবং সব অডিয়েন্স বা যারা ফ্যান্স থাকতো তারা সবসময় তার ম্যাচগুলো উপভোগ করতো। ট্যাগ টিমে তিনি কয়েকবার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতেছেন। তবে একটা জিনিস আমরা জানি যে ট্যাগ টিম সেকশন হচ্ছে এমন সেকশন যেখান থেকে আপনি সরাসরি মেইন ইভেন্টে পুশ পাবেন না বা চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার সুযোগ পাবেন না। ঠিক এই কারণটা বা এই সমস্যাটাই ডাব্লিউডাব্লিউ তার প্রতি সৃষ্টি করেছে, তাকে ট্যাগ টিমের মধ্যেই আবদ্ধ রেখেছে। এই জন্য তিনি বড় কোনো মেইন ইভেন্ট বা বড় কোনো পুশে বা সোলো ক্যারিয়ারে তিনি মনোনিবেশ করতে পারেন নাই। সিজারো রেসলম্যানিয়া 30-এ বিগ শোকে এলিমিনেট করে ব্যাটল রয়্যালটা জেতার পরে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স সবাই ভেবেছিল তাকে হয়তো এবার পুশ দেওয়া হবে। এবং হ্যাঁ, এরকমটা হতেও চলছিল। পল হেইম্যানকে তার ম্যানেজার করা হয়। আমরা জানি যে পল হেইম্যান যা থাকে সে অনেক ভালো কিছু করে, তার ক্যারিয়ার অনেক উপর দিকে উঠে যায়। কিন্তু পল হেইম্যান তার সাথে থেকেছিল খুব অল্প সময়, বা ডাব্লিউডাব্লিউ তাকে খুব অল্প সময়ের জন্য সিজারের সাথে রাখে, যার ফলে তিনি অত বেশি অ্যাচিভমেন্ট তখন করতেও পারেন নাই। ইভেন সবচেয়ে খারাপ যে ব্যাপারটা তার সাথে ঘটে 2016 সালে যখন র স্ম্যাকডাউন ড্রাফট হয়, তখন সিজারও নিজে চেয়েছিলেন স্ম্যাকডাউনে থাকতে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে ফোর্স করে জোর করে তাকে রতে ড্রাফট করে দেয়। এখানে একটা জিনিস বোঝার আছে, স্ম্যাকডাউন তৎকালীন সময়ে খুব ছোট রোস্টার ছিল। সেখানে যে রেসলারগুলো থাকতো না কেন, তারা অনেক ভালো সুযোগ পেত, অনেক ভালো ম্যাচ পেত, অনেক ভালো ভালো ফিউড পাইতো, মানে সময় পাইতো আর কি। কিন্তু রতে অনেক বেশি রেসলার থাকতো, অনেক বড় বড় রেসলার থাকতো। এই জন্য বড় বড় রেসলার সবসময় মেইন ইভেন্ট খেলতো, একটা নির্দিষ্ট অবস্থা মেনে তারা চলতো। তো সিজারও এই জন্য স্ম্যাকডাউন থাকতে চাইলেও তাকে স্ম্যাকডাউন থাকতে দেওয়া হয়, তাকে রতে শিফট করা হয় এবং আবার যে মিডল কার্ডে রাখা তাকে সেভাবেই ম্যাচ খেলতে দেওয়া হয়। তো ডাব্লিউডাব্লিউ তার প্রতি সমস্যাটা এইটাই যে তাকে কখনো উপরের দিকে ম্যাচ খেলতে দেওয়া হয় নাই, তাকে সোলো ক্যারিয়ার বা একা ম্যাচ খেলতে দেওয়া হইলেও বড় কোনো ফিউডে যাইতে দেয় না, বড় কোনো চ্যাম্পিয়নশিপে যাইতে দেয় নাই। হ্যাঁ, চ্যাম্পিয়নশিপ ম্যাচ তিনি কিছু খেলেছেন, কিন্তু কখনো তাকে সেটা জিততে দেওয়া হয় নাই। ইভেন বড় কোনো চ্যাম্পিয়নের সাথে, বড় কোনো রেসলারের সাথে একটা ফিউডে যাওয়া, কয়েকটা পেপার ভিউ মিলে ম্যাচ খেলা, একটা ভালো স্টোরির মধ্যে তাকে নিয়ে রাখা, এরকম সময় তাকে কখনো দেওয়া হয় নাই। তবে সিজারও ছিল ডাব্লিউডাব্লিউ অন্যতম ট্রাস্টেড এবং একজন রেসলার যে কখনো ডাব্লিউডাব্লিউকে ডিস্যাটিসফাইড করে নাই, কখনো তাদেরকে হতাশ করে নাই। তাকে যেভাবে খেলানো হয়েছে তিনি সেভাবে দর্শকদের মন জয় করেছেন এবং ডাব্লিউডাব্লিউর যে
যারা আছেন তাদেরও মন জয় করতে তিনি সক্ষম হয়েছেন। কিন্তু তার প্রতি যে অবহেলা, এটা ডাব্লিউডাব্লিউ কখনো সরাতে পারেন নাই। যার ফলে তিনি অবহেলার পাত্র হিসেবেই ছিলেন, কখনো বড় কোনো ম্যাচ বা বড় কোনো ফিউডে তিনি জড়াতে পারেন নাই। এরই পরিপ্রেক্ষিতে তিনি 2022 সালে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ নেন বা লিভ নিয়ে চলে যান। বর্তমানে তিনি AEW-তে আছেন। দেখা যাক এখানে তার ক্যারিয়ার কেমন হয়। তো আমরা যারা সিজারো ফ্যান আছি তারা অবশ্যই চাইবো যে তিনি অনেক ভালো কিছু করুন। তিনি যেন অন্তত এমন সুযোগটা পান যে নিজের ক্যারিয়ারে ভালো কিছু অ্যাচিভমেন্ট হোক, নিজে ভালো একটা ফিডব্যাক বা ভালো করে অর্জন করে ক্যারিয়ারের সামনের দিকে এগিয়ে নিয়ে যাক আর কি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।